প্রতিদিন নতুন নতুন চুপচাপ ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। কাঁপা কাঁপা হাতে মোবাইলটা অন করলো মেঘা। মোবাইল অন করতে মেঘার চক্ষু চড়ক গাছ। মেঘার ছবি। মেঘার হাত পা কেঁপে উঠল ক্রমশই। ছোট মা চলে এলেন। কি হয়েছে মেঘা? কিছু না ছোট মা। ওহো, দেখছিস ঘরটা কি করেছে? মেঘার মাথায় এখন একটাই কথা ঘুরপাক খাচ্ছে। ভাইয়ের মোবাইলে আমার ছবি কি করে গেল? তাও ছবিটা লিসাদের বাড়িতে তোলা। লিসাই তুলে দিয়েছিল। ভাইয়া কোথায় পেল? তবে কি লিসা দিয়েছে? মেঘার ভাবনায় ছেদ ফুটিয়ে ছোট মা বললেন, মেঘা, এই দেখ রিশানের ঘড়িটা, এটা ডয়ারে রেখে দে তো। এটা কেউ পর্যন্ত আস্ত রাখলো না। ছেলেটা যে কি করে আমার মাথায় ধরে না। মেঘা ছোট মায়ের হাত থেকে ঘড়িটা নিয়ে ড্রয়ারে রাখতে গেল, কিন্তু ড্রয়ারটা খুলতে চোখে পড়ল একটা খয়েরি রঙের ডায়েরি। হয়তো ভাইয়ার খুব সুন্দর ডায়েরিটা। ডায়েরিটা হাতে নিয়ে এলেও সে বেশ কৌতূহল জাগছে। কি আছে এটার মধ্যে? রিশান ভাইয়ের ডায়েরি। এটা কিছু একটা তো স্পেশালিটাতে আছে। ডায়েরিতে খুলতে নিবে ঠিক তখনই রিশান ভাইয়ের কণ্ঠস্বর শুনতে পেল। মেঘা। মেঘা ভাইয়ের দিকে ফিরে তাকালো। তোর হাতে এটা কেন? এটা ধরেছিস কেন? কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই, জানিস না? না মানে ভাইয়া, এটা ডয়ারে ছিল। আমি কি তুই ড্রয়ারে থাকলেই ধরতে হবে? এই তুই ঘর গোছাচ্ছিস নাকি আমার জিনিসপত্র সার্চ করছিস? ভাইয়া আমি তো ভাই এসে মেঘার হাত থেকে ছো মেরে ডায়েরিটা নিয়ে নিল। তার ব্যবহারে মেঘার কাছে খুব খারাপ লাগছে। কিছু হলে মেঘাকে বকেন। মেঘা কি মানুষ না? ওর কি খারাপ লাগে না? রিশান বলল, তোর ঘর গোছানো লাগবে না, যা এখান থেকে। রিশান, এভাবে বলছিস কেন? তোর কোনো পার্সোনাল জিনিস হলে তুই আলমারিতে রাখ, ডয়ারে কেন? আর ও দেখে তাই হাতে নিয়েছে। ও তো দেখেও নি এর মাঝে কি আছে। ও না জিজ্ঞেস করে এটা নিবে কেন? মেঘা দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে সেখান থেকে চলে গেল। ঘরে এসে কান্নার রোল লাগিয়ে দিল। রিশান, ওকে এত বকছিস কেন? এইরকম করলে কি ওর কষ্ট লাগে না? জানি না মা, আমি ওকে বকতে চাই না, কিন্তু তারপরও হয়ে যায়। হয়ে যায় মানে? ওকে তুই কি মনে করিস তোর হাতের পুতুল? যা ইচ্ছে তাই করবি মেয়েটার সাথে? ওর কি খারাপ লাগে না? আর কখনো যদি ওর সাথে কিছু করিস বা ওর প্রতি কোনো প্রকার অন্যায় করিস, তাহলে আমি ভুলে যাব যে আমি তোর মা। আর কখনো তুই ওকে দেখতেও পাবি না। ওকে অনেক দূরে সরিয়ে দেব। তোর স্পর্ধা দিন দিন বাড়ছে, একটু কমাতে শেখ। অনেক রেগে কথাগুলো বলেই রিশানের মা চলে গেলেন। রিশান থাপ করে বিছানায় বসে পড়ল। মেঘপুরি কি বললো মা? তোকে আমার থেকে দূরে সরিয়ে দেবেন? কিভাবে থাকবো আমি তোকে ছাড়া? তুই ছাড়া যে আমি শূন্য। অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোকে। তোর প্রতিটি অভিমান অভিযোগ এই ভালো লাগার কারণ। তোর নামেই শুরু হয় আমার সকাল। কি করে থাকবো আমি? সত্যি চলে যাবি তুই? না না না, পারবো না। আমি আমি তো তোর আসক্তিতে মারাত্মকভাবে আসক্ত। এই আসক্তি যে মাদকতেও হার মানাবে রে। রাতে না খেয়ে শুয়ে বলল মেঘা। কিছুই ভালো লাগছে না তার। ফুফু এসে অনেকবার ডেকে গেছেন। ফুফাও এসেছিলেন, কিন্তু মেঘা যায়নি। আজ রিশান ভাইয়ের কথায় বেশ খারাপ লেগেছে তার। মেঘা তাকে নিয়ে কোনো বিষয় নাক গলাতে পারবে না, আর সে মেঘার সব বিষয় নাক ডুবিয়ে রাখবে। নিজের বেলা 16 আনা, আর মেঘার বেলা রাত 1টা বাজে। মেঘা দু চোখে ঘুম নেই, এপাশ ওপাশ করছে বারবার। হঠাৎ দরজায় ক্যাচক্যাচ আওয়াজ শুনতে পেল। মেঘার ঘরে এত রাতে কে আসবে? মনের মাঝে কৌতূহল ভয় দুটোই কাজ করছে ওর। চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকলো। কে একজন ঘরে প্রবেশ করে মেঘার বিছানার কাছাকাছি এসে দাঁড়ালো। চোখ ছোট ছোট করে সব পর্যবেক্ষণ করছে মেঘা, কিন্তু লোকটাকে ভালো করে দেখতে পারছে না। সে মেঘার একদম কাছে চলে আসলো। এবার মেঘার চোখ বন্ধ করে রাখতে পারলো না। হঠাৎই চোখ খুলে ফেললো। চোখ খুলে বসে পড়লো। সামনের লোকটিকে দেখে মেঘা হা হয়ে গেল। কিছু বলতে যাবে এর আগে মেঘাকে মুখে কিছু একটা স্প্রে করে দিলেন সামনের প্রতীয়মান ব্যক্তিটি। মেঘা মাথা ঘুরিয়ে তার উপর লুটিয়ে পড়ল। চোখ খুলে নিজেকে এক বদ্ধ কুটিরে একটা চেয়ারে আবিষ্কার করলো মেঘা। চারপাশটা একদম অন্ধকার। মানুষজন এখানে থাকেন বলে মনে হয় না। বেশ পুরনো ঘরটা। পাশে খড়কুটোর আবরণ, একদম ধুলোবালিতে ঘেরা।
মনে হচ্ছে এক আস্থা করে আছে সে। মেঘার হাত পা চেয়ারের সাথে খুব শক্ত করে বাঁধা। মেঘার মাথাটা বেশ ঝিমঝিম করছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। চারপাশে ভালো করে দেখে বুঝতে পারলো আশেপাশে কেউ নেই। মেঘা মনে মনে ভাবছে, আমাকে এখানে নিয়ে এসেছে কে? কেন এনেছে? কালো আবরণে আবৃত ব্যক্তিকে কে সে? আমার সাথে কি শত্রুতা তার? নানা প্রশ্ন মেঘার মাথায় আসছে। মাথা নাড়াতে পারছে না কেন, তা মেঘার অজানা। হঠাৎ কেউ একজন ঘরটায় প্রবেশ করলো। দরজার দিকটা চেয়ে দেখলো একদম নিজেকে কালো রঙে ঢেকে রেখেছে সে। কালো রং দিয়ে নিজেকে আবদ্ধ করে রেখেছে সে। সে ঘরের ভেতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিল। তাকে চিনতে পারছে না মেঘা। সে মেঘার পাশে এসে বসলো। কি খবর মেহুল আম্মু? আপনি কে? আমাকে এভাবে ধরে এনেছেন কেন? সে অট্ট হাসিতে ফেটে পড়ল। মেঘা অবাক হয়ে চেয়ে আছে তার দিকে। কে হতে পারে সে? মেঘাকে মেহুল আম্মু বলে ডাকছে কেন? তবে কি সে মেঘার পরিচিত কেউ? কে হতে পারে? মেহুল আম্মু, আমাকে চিনতে পারোনি? আপনি কে? আমাকে অনেক ভালো করে চিনো তুমি। আস্তে আস্তে বুঝতে পারবে আমি কে। আপনি আমাকে ধরে এনেছেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তুমি আমার কোনো ক্ষতি করো নাই, কিন্তু তোমাকে আমার লাগছে। কেন? সময় হলেই বুঝবা। এই ব্যক্তির কথা কিছু বুঝতে পারছে না মেঘা। কি বলতে চাচ্ছে সে? কে সে? আমাকে চিনে কিভাবে? আমার সাথে কি সম্পর্ক তার? কেন এনেছে আমাকে? মেঘার কিছুই ভাবতে পারছে না। সেই ব্যক্তিটির ফোনে টুংটাং রিংটোন বেজে উঠতেই সে রিসিভ করলো। হ্যাঁ বল। ও পাশে। কি বলিস? তুই দাঁড়া, আমি আইতেছি। ওই হারামি রে একদম খাইয়া ফেলামো। আমি আইতেছি। কি হলো মেঘা বুঝতে পারলো না। এটা বুঝতে পারছে লোকটি প্রচন্ড রেগে কারোর সাথে কথা বলছিল। ফোনটা কেটে দিয়ে সে মেঘার চুলের মুঠি শক্ত করে ধরলেন। মেঘা তো ব্যথায় চোখ মুখ খিচকে নিল। কি মনে করছস তুই আমার হাত থেকে বাইচে যাবি? জীবনেও না। আগে তোর সব কিছু নিজের নামে করি, এরপর মজাটা দেখবি। বলে লোকটা চলে গেলেন। মেঘা কিছু বুঝতে পারলো না। কে উনি? আর মেঘার সাথেই বা কি সম্পর্ক? মেঘাকে কেন ধরে এনেছেন? কার সাথে কথা বলছেন? মেঘার সব কিছু নিয়ে নেবে মানে? মেঘার খুব ভয় লাগছে এখন। এই লোক মেঘার সাথে খারাপ কিছু করবে না তো? মেঘা সবাইকে খুঁজতে লাগলো। রিশান ভাইয়া কোথায়? ছোট মা, ফুপা, তারা কোথায়? আমাকে না পেয়ে তাদের কি অবস্থা হয়েছে? নাকি তারাও আমার মতো বন্দী? কিছুই ভাবতে পারছি না। মাথাটা আর কাজ করছে না। না, কি যে করব ভেবে পাচ্ছি না। কিছুক্ষণ পর লোকটা আবারও চলে আসলো। রাগে গজগজ করতে করতে মেঘার দিকে এগিয়ে এলো। তার হাতে একটা প্যাকেটটা মেঘার দিকে ছুড়ে দিয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে নে। এরপর মেঘার কাছে এসে মেঘার ডান হাতের বাঁধন খুলে দিল। মেঘার পাশে বসলো। যদি পালানোর চেষ্টা করিস না তাহলে জ্যান্ত পুঁতে ফেলবো। আমার হাত থেকে তোর মুক্তি নেই। অনেক প্ল্যান, অনেক অপেক্ষার পর তোকে বাগে পেয়েছি। এবার আমার উদ্দেশ্য পূরণ হবেই। মেঘার সাথে এই ব্যবহারের কোনো কারণ খুঁজে পাচ্ছে না। সে কেন এমন করছে? এই তাড়াতাড়ি খেয়ে নে। তুই মরে গেলে কিভাবে আমার উদ্দেশ্য পূরণ হবে? বলে লোকটি হাসতে থাকে। মেঘা খাবার খেতে অসম্মতি জানালে সে মেঘার গালে জোরে এক থাপ্পড় বসিয়ে দেয়। সাথে সাথে চেয়ার সহ মাটিতে পড়ে যায় মেঘা। আমি আর এক মুহূর্তও দিতে চাই না আপনাদের। একটা মেয়ে গায়েব 21 ঘন্টা হয়ে গেল, আর আপনি কোনো সন্ধান দিতে পারলেন না। কি করছে আপনার টিম? মিস্টার ঈশান, আপনি শান্ত হন। আমরা চেষ্টা করছি তো, আমরা সব জায়গায় বলে দিয়েছি। নো, 1 মিনিটও আপনাদের আমি দিচ্ছি না। অনেক সময় দিয়েছি আপনাদের। আপনারা কিছু করতে পেরেছেন? শান্ত হন প্লিজ আপনি। ওসি সাহেব, আমি শান্ত হতে পারবো না। নিশান বাবা, শান্ত হ। মা, আমার মেঘপুরীর জন্য আমি কিছু করতে পারছি না, আর তুমি বলছো শান্ত হতে। কি করে শান্ত হব আমি? আমার মেঘপুরী ছাড়া আমি শূন্য। ও কোথায় আছে এখনো তা আমার অজানা। আমি আমি পাগল হয়ে যাচ্ছি মা। মেঘপুরীকে আমি খুঁজে বের করব। বলে রিশান থানা থেকে বের হয়ে গেল। তার মা পেছন থেকে বহুবার ডাকলেও সে কর্ণপাত করলো না। সে যে তার মেঘ পরীর জন্য পাগল হয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে মেঘাকে না পেয়ে তার মাথায় বাজ পড়ল। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও মেঘাকে পায়নি সে। আত্মীয় স্বজন সবার বাসায় দেখছে, কিন্তু তার মেঘ পরী কোথাও নেই। পাগল হয়ে যাচ্ছে সে।
থানা থেকে বেরিয়ে গাড়িতে চড়তেই ফোনের শব্দে আন্দাজ করতে পায় সে। কিরে, কি খবর? ও পাশে। আমি এক্ষুনি আসছি। মেহুলাম্মু, কি খবর? আসো নাকি? মা বাবার কাছে চলে গেছো? কারো ডাক শুনতেই সামনে তাকালো মেঘা। সামনে তাকিয়ে দেখলো কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, সবার শরীরে কালো আবরণে আবৃত। সবাই একদৃষ্টি মেঘার দিকে তাকিয়ে আছে। এদের মধ্যে থেকে একজন মেঘার কাছে এসে বলল, তোর আশিক তো তোকে পাগলা কুত্তার মতো খুঁজছে, কি করব তার? ওই হারামির খবর আমি নিতেছি, তোরা ওরে দেখ, আমি যাই। বলে একজন চলে গেল। মেঘা কিছুই বুঝতে পারলো না। এরা কি রিশান ভাইয়ের কথা বলছে? রিশান ভাইয়া মেঘাকে খুঁজছে। শরীরে একটু জোর নেই মেঘার, একদম নেতিয়ে গেছে, বসে থাকার মতো শক্তি তার মধ্যে নেই। এরা মেঘার প্রতি এত নিতে হচ্ছে কেন? কি শত্রুতা মেঘার সাথে? এদের মধ্যে থেকে আরেকজন বলে উঠল, এর আশিক আসার আগে কাজটা সেরে ফেলি, কি বলিস? ঠিক বলছিস, আর বয়স তো তাই বলে গেল। তো বেবি, এদিকে এসো। এ বলে একজন এসে মেঘার জামার হাতটা উঁচু করলো, আরেকজন এসে মেঘার হাতে ইঞ্জেকশন দিয়ে দিল। মেঘা জোরে চিৎকার করছে, কিন্তু এরা মেঘার আওয়াজ কানে নিচ্ছে না। খানিকক্ষণ বাদে মেঘা লুটিয়ে পড়ল। কি যেন কি প্রবেশ করালো মেঘার শরীরে। মাথা ঘুরিয়ে যাচ্ছে, কেমন যেন লাগছে ওর। তবে কি এখানে সমাপ্ত মেঘার জীবন? মেঘাকে কি মারার প্ল্যান করছে এরা? চোখ জোড়া বন্ধ হয়ে আসছে তার। চোখ খুলে রাখা আর মেঘার পক্ষে সম্ভব হচ্ছে না। একসময় কাতর হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সরি মিস্টার ঈশান, আমরা এখনো কোনো সন্ধান পাচ্ছি না। কি বলছেন ওসি সাহেব? কখনো কোনো সন্ধান নেই? কি করলেন আপনারা? সরি মিস্টার ঈশান, আমরা আমাদের সবটুকু দিয়ে খুঁজে চলেছি। আই ওয়ান্ট মেঘা রাইট নাও। বলেই পাগলের মতো করতে থাকে রিশান। মেঘার দেখা এখনো মিলেনি তার। একদম পাগল হয়ে গেছে সে। কোনো কিছুই ভালো লাগছে না তার। মেঘাহীনা সে শূন্য। তাকে শান্ত করতে পারছে না কেউই। দুদিনে বাড়িটা একদম শান্ত হয়ে গেছে। সবসময় বাড়িটা মাতিয়ে রাখতো যে পরিটা, কোথায় সেটা সবার অজানা। কে এমন করছে কিছুই বোঝা যাচ্ছে না। রিশান তার বসে নেই, তার পা দুটো জিরিয়ে নেই, তন্ন তন্ন করে খুঁজছে মেঘাকে। মেঘাকে ছাড়া সে তো পাগল হয়ে যাচ্ছে। বাড়িটা শ্মশানে পরিণত হয়েছে, কোথাও টুটা শব্দ নেই। মণি বেগম তো কেঁদেই চলেছেন, অন্যান্য আত্মীয়রাও এসেছেন, সবাই দুশ্চিন্তায় ভুগছে। রিশানের পাগলামিকে আরো বেশি ভয় পাচ্ছে সবাই। ছেলেটা কেমন হয়ে গেছে দুদিনে। এদিকে আদৌ পাগলামি? রিশানের পাগলামি দেখে আটকে উঠছে রেজওয়ান সাহেব। ছেলেকে দেখে সে বাকরুদ্ধ। মেঘাকে কোথাও পাওয়া যাচ্ছে না। মেঘার সাথে কার শত্রুতা এটাই তো বুঝে উঠতে পারছে না সে। রিশান, শান্ত হ বাবা, আমরা সবাই তো দেখছি। বাবা, 2 দিন কেটে গেল, ওকে পাচ্ছি না, আর তুমি বলছো শান্ত হতে? এভাবে ভেঙে পড়লে চলবে না বাবা, ওকে খুঁজে বের করতে হবে তো। শক্ত হও, আজকেই আমাদের শেষ অভিযান। আমার সন্দেহ যদি সত্যি হয়, মেঘাকে ওই শয়তানটাই কিডন্যাপ করেছে। কে বাবা? বলছি বাবা, আয় আয় আমার সাথে। জ্ঞান ফিরতেই মেঘা নিজেকে আরেক অজানা গহীন অরণ্যে আবিষ্কার করলো। চারিদিকে আগাছায় ভরা। মাকড়সা জাল বুনেছে প্রতিটি কোণে। চারদিকে অর্ধ ভাঙা দেয়াল, মনে হচ্ছে পুরনো কোনো ধ্বংসস্তূপ। চারপাশটা ভালো করে প্রয়োগ করতে থাকলো সে। বেশ পরিচিত মনে হচ্ছে জায়গাটা। মেঘা এখানে আগে এসেছে মনে হচ্ছে। বাড়িটা একদম নির্জন জায়গায়, মনে হয় না এখানে কেউ থাকে বা থাকতো। একদম ভুতুরে বাড়ি মনে হচ্ছে এটাকে। চারপাশে দেয়ালগুলো ভেঙে পড়েছে, মাথাটা প্রচুর ধরে আছে, হাত পাও প্রচুর ব্যথা। মেঘা এই জায়গায় আবার কখন এলো? কারা আনলো? কি যায় এরা? চারপাশটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, তখনই শুনতে পেলাম মেহুলাম্মু, কেমন আছো? সেই কণ্ঠস্বর যা মেঘার মনে বারবার আতঙ্কের সৃষ্টি করে। পেছনে ফিরে দেখলো সেই কালো আবরণে আবৃত ব্যক্তিগুলো এক সারি ধরে দাঁড়িয়ে আছে। তাদের সবাই এক ধরনের পোশাক পরে আছে। কি ভাবছো মেহুলাম্মু, এখানে কিভাবে এলে? আমাকে তোমরা আটকে রেখেছো কেন? কি ক্ষতি করেছি তোমাদের? তুমি কি ক্ষতি করেছো তা সময় হলেই বুঝবে। আমাকে ছেড়ে দাও না প্লিজ। সময় হলেই পাবে। এরপর সে মেঘার নিকট একটা প্যাকেট দিয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে কি করব আমি নিজেই জানি না। প্লিজ আমাকে ছেড়ে দাও। কি চাও তোমরা? আমরা তোমাকে চাই, সময় হলেই বুঝবে।
খেয়ে নে। না আমি খাবো না। প্রতিমান ব্যক্তিটি প্রচণ্ড রেগে এক গর্জন দিয়ে উঠলেন। খাবি না তুই? তোর 14 গোষ্ঠী খাবে। বলে মেঘা চুলের মুঠি ধরে গালে এক চড় লাগিয়ে দিলেন। এক বিধ্বস্ত ধ্বংসস্তূপে পৌঁছেছে রিশান। আস্তে আস্তে পা ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে। সামনে এক ছোট্ট কুটির তার দৃষ্টির বাইরে নয়। সামনে এগোতে এগোতে শুনতে পেল কারো কণ্ঠধ্বনি। কিরে, কাজটা হয়েছে? আরেকজন বলছে, না বস, এখনো পৌঁছায়নি। মানে? তাড়াতাড়ি কর, ওই শালা আসলে কি করবি? রিশা তাদের কথাগুলো শুনে ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো। তাদের কথোপকথন চলাকালীন সময় সে প্রবেশ করলো, কেউই খেয়াল করলো না। ভেতরে প্রবেশ করে রিশানের চোখ দুটো মেঘাকে খুঁজতে লাগলো, কিন্তু নেই। হঠাৎ তার পায়ের সাথে কিছু একটা লাগতেই জোরে শব্দ হয়। লোক দুটো শব্দ শুনতেই পেছন ফিরে তাকায়। তারা রিশানের দিকে বন্দুক তাক করে। কে তুই? মেঘা কোথায়? মেঘা? তুই কে? মেঘার কাছে কি? তাড়াতাড়ি বলে ফেল, মেঘা কোথায়, না হলে কিন্তু তোদের রক্ষা নেই। যা মন চাই কর, কিন্তু তুই জানতে পারবি না মেঘা কোথায়। তাকে কেউ কখনো খুঁজে পাবে না। বলেই তারা হাসতে লাগলো। একজনের কলা চেপে ধরলো, আরেকজন তা দেখেই বন্দুকের নল তার মাথার দিকে তাক করলো। রিশান আস্তে করে সরে আসে। তোকে দিয়ে কোনো কাজ নেই আমাদের, তারপরও তুই যেহেতু নিজে থেকে এসেছিস, তাহলে তোর পুরো হিসেবটা তোর থেকে উসুল করে নেই। আমি বলছি মেঘা কোথায়? ওর কিছু হলে তোদের আমি জ্যান্ত পুঁতে ফেলবো। একজন হেসে জবাব দিল, কিছুই করতে পারবি না তুই। আচ্ছা দেখা যাক, তোদেরকে আমি চিবিয়ে খাবো। চুপ কর শালা। তোদের আমি ছাড়বো না, কুত্তার বাচ্চা। আমার সাথে এত শত্রুতা কার? আমাকে এখানে আটকে রেখেছে কেন? কি চাচ্ছে এরা? কি ক্ষতি করেছি এদের? আমার সাথে এমন নির্দয় ব্যবহার করছে কেন এরা? আর এটা আমাকে কোথায় নিয়ে এসেছে? এই অন্ধকার কুটুরিতে কেন? আমি কি এখানে আগে এসেছি? এমন লাগছে কেন? এরকম নানা প্রশ্ন মাথায় আসছে মেঘার। এসব ভাবতে যখন বিভোর মেঘা, তখনই কোথা থেকে একজন রাগে গজগজ করতে করতে এসে মেঘার গালে ঠাস করে এক চড় লাগিয়ে দিলেন। তার হঠাৎ চড়ে টাল সামলাতে না পেরে মেঘা মুখ ধুবে মাটিতে পড়ে গেল। মেঘার নাক দিয়ে রক্ত ঝরছে, সেদিকে কোনো খেয়াল নেই ব্যক্তিটির। মেঘা পড়ে গেলে সে মেঘা চুলের মুঠি ধরে মেঘাকে টেনে তোলে। এরপর দেয়ালের সাথে মেঘার মুখ চেপে ধরে। তুই কি মনে করছস তোর আশিক তোরা এখান থেকে নিয়ে যাইব? কখনো না, একদম মাটিতে পুঁতা ফেলমু শালারে। আরেকজন এসে বলল, ভাই, ওই শালাই আগের আস্তানায় আছে। লোকটা তৎক্ষণাৎ আমাকে ছেড়ে দিলেন। কি কস? আয় আমার লগে। বলেই দুজনে চলে গেলেন। মেঘা মাটিতে বসে পড়ল, খুব করে কান্না পাচ্ছে। শরীরে জোর নেই একদম, ক্লান্ত সে। এদের সাথে যুদ্ধ করে মেঘার পক্ষে সম্ভব না। নিজেকে কেমন যেন মাটির পুতুল মনে হচ্ছে তার। চোখ দুটো খুলে রাখতে পারছে না, বন্ধ হয়ে আসছে। কিন্তু সেই নরপশুর দল আবার চলে আসলো, এসে একজন মেঘাকে টেনে তুলল। আরেকজন এসে মেঘার হাতে ইঞ্জেকশন দিয়ে দিল। চিৎকার করে উঠল সে। মেঘার ভাগ্যে কি আছে কে জানে? ইঞ্জেকশন দিচ্ছে কেন মেঘাকে? কি আছে এতে? এটা দিলে মেঘার শরীর এত কাঁপিয়ে যায় কেন? এমন কোনো করছে ওরা। হয়তো জীবনের সমাপ্তির দিকে চলে এসেছে মেঘা। রিশান ভাইয়ার কথা খুব মনে পড়ছে তার। মেঘার একটু ব্যথা লাগলে ভাইয়া অস্থির হয়ে পড়েন। মেঘাকে ছাড়া সে কেমন আছে? সে কোথায়? হয়তো মেঘাকেই খুঁজছেন তিনি। তবে কি তার সাথে শেষ দেখা হবে? বলতে পারবে জমানো কথাগুলো? মাত্র একটা বার তাকে দেখতে খুব ইচ্ছা হচ্ছে মেঘার। তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছে মন। কিন্তু মেঘার তো কিচ্ছু করার ক্ষমতা নেই। মাথা ধরে গেছে, হাত পা কাঁপাকাঁপি শুরু করছে। বারবার ইচ্ছে করে তার কোলে মাথা রেখে বলতে, ভাইয়া আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এদিকে জ্ঞান ফিরলে মেঘা চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। নিজেকে হাসপাতালে দেখে অবাক। আবার এখানে কিভাবে আসলো সে? পাশে তাকিয়ে দেখলো রিশান ভাইয়া। ভাইয়া মেঘার এক হাত আঁকড়ে ধরে বসে আছেন। তার অবস্থা একেবারে নাজেহাল। নিজের একদম 12টা বাজিয়েছেন, আর ছোট মা আর চাচি একটু দূরে দাঁড়িয়ে আছেন। মেঘাকে চোখ খুলতে দেখে রিশান ভাইয়া ডাক্তারকে ডাকা শুরু করে দিলেন। ডাক্তারকে বারবার ডাকছেন তিনি। এরপর মেঘাকে বললেন, মেঘপরি, কেমন লাগছে এখন? মেঘা আস্তে করে বলল, ভালো। মেঘার ছোট মা আর চাচি এগিয়ে এলো, তাকে শোয়া থেকে বসিয়ে দিল। মেঘার শরীরটা কেমন যেন লাগছে,
এরই মধ্যে ডাক্তার চলে আসলো। মেঘাকে বলল, এখন কেমন লাগছে মিস মেঘা? ভালো, কিন্তু শরীরটা কেমন যেন লাগছে। ডাক্তার মেঘাকে চেক আপ করে বললেন, ওহো, ডোন্ট ওয়ারি, আমি মেডিসিন দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মিস্টার রিসান, আপনি একটু আমার সাথে বাইরে আসুন। রিশান ডাক্তারের সাথে বাইরে গেলেন। মেঘার ফুপু এসে মেঘাকে জড়িয়ে ধরেই কান্না শুরু করে দিলেন। কি হয়েছে, কাঁদছো কেন তুমি? তুই ঠিক আছিস মা? হ্যাঁ ছোট মা, এই দেখো আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। ছোট মা থাকতে আমার কি কিছু হতে পারে? অনেক কষ্ট হয়েছে তোর, তাই না? না ছোট মা, আমার একটুও কষ্ট হয়নি। মেঘার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেঘার চাচি বললেন, আমাদের সন্দেহ যদি সত্যি হয় তাহলে সেই পিশাচগুলোর রক্ষে নেই। মেঘলা, তুই দেখলে কাউকে চিনতে পারবি? না চাচি, সবাই কালো পোশাক পরে আসতো। ওদেরকে পেলে রিশাদ তো জ্যান্ত পুঁতে ফেলবে। একটুর জন্য পালিয়ে গেল শয়তানের দলগুলো। আজ যদি রিশাদের হাতে পড়তো তাহলে রক্ষে ছিল না। ছেলেটা পাগল হয়ে গেছে রে। জানিস, তোকে ছাড়া আমার ছেলেটা এক মুহূর্ত ভালো নেই। তোকে না পেয়ে ও কেমন যেন হয়ে গেছে। খাওয়া নেই, পড়া নেই, শুধু তোকেই খুঁজেছে। দুদিনে কি হাল করেছে নিজের, দেখেছিস? কখন ও মেঘ পরীকে পাবে তার জন্য পাগল হয়ে গেছে ও। পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে, সব তন্ন তন্ন করে খুঁজেছে তোকে। ছেলেটা আমার একদম একটা পাগল। মেঘা তার ফুফুর কথা শুনে অবাক। রিশান এমন করছে তার জন্য? মিস্টার রিসান শুনুন, জি বলুন ডাক্তার। মেঘার শরীরে ড্রাগস দেওয়া হয়েছে, তাও আবার হাই লেভেলের। কি বলছেন ডাক্তার? ঘাবড়ানোর কিছু নেই, আমরা ট্রিটমেন্ট করছি, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। ওর হেলথ কন্ডিশন দেখে ধারণা করছি 2 ডোজ দেওয়া হয়েছে। এই ড্রাগসটায় আস্তে আস্তে রোগী পাগল হওয়ার সম্ভাবনা বেশি। ডাক্তার, মেঘার কিছু হবে না তো? ভয়ের কারণ নেই, ঠিক মতো ট্রিটমেন্ট হলে সুস্থ হয়ে যাবে। বেশি বেশি খেয়াল রাখতে হবে। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, আমরা আমাদের মেয়েকে ফিরে পেয়েছি। আমার মামুনিটা, আর কিছু হবে না তোর। মেঘা ছোট মায়ের কোলে মাথা রাখলো। মেঘার আবিদ ভাইয়া, লিসা ফুফা আর চাচা চলে এলেন। তুমি ঠিক আছো প্রিন্সেস? হ্যাঁ আঙ্কেল, আমি ঠিক আছি। আর টেনশন করো না প্রিন্সেস, তোমার কিচ্ছু হবে না। লিসা এসে মেঘার কাছে বসলো। মেঘাকে জড়িয়ে ধরে বলল, মেঘা আপু, আমি ঠিক আছি তোরে। মেঘার আবিদ ভাইয়া বললেন। আঙ্কেল, রিশান কোথায়? চাচি বললেন, ডাক্তারের সাথে কথা বলছে। আবিদ ভাইয়া বললেন, আঙ্কেল এখন থানায় যাবেন? আমি আর তোমার বাবা যাব। আমিও যাচ্ছি, তোমাদের কারো যাওয়া লাগবে না? বলতে বলতে রিশান চলে এলো। রিশানের মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, কেমন যেন শুকিয়ে গেছেন উনি। চোখ দুটো লাল হয়ে আছে। রিশান ভাই মেঘের দিকে এক দৃষ্টি চেয়ে আছেন। মেঘাও তার পানে চেয়ে। নিজের কি হাল করেছেন রিশান, এমন কেউ করে? ছোট মা বললেন, তোরা কথা বল, আমরা বাইরে যাচ্ছি। তার কথা শুনে মেঘা হা হয়ে গেল। আবার বেশ লজ্জাও লাগছে তার। মেঘার আবিদ ভাইয়া বলল, তাই? লিসা মেঘার কানে কানে বলল, এবার তোমার পাগলাকে সামাল দাও, না হলে পাগলা গারোতে পাঠাতে হবে। বেচারা। সবাই মিটিমিটি হাসছে আর প্রস্থান করছে। সবাই চলে গেল। রিশান ভাইয়া এসে মেঘার পাশে বসলো। বলল, এখন কেমন লাগছে? ভালো, কিন্তু মাথাটা ঝিমঝিম করছে। দেখি। রিশান মেঘার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তার কোমল হাতের স্পর্শে মেঘার মনে এক প্রকার শিহরণ জাগছে। এই কেমন অনুভূতি? তিনি পাশে থাকলে এত ভালো লাগে কেন তার? তাকে কি ভালোবেসে ফেলেছে মেঘা? ভাইয়া, ওরা কারা ছিল? জানি না। আমাকে কেন কিডন্যাপ করেছে? আমার সাথে কি শত্রুতা তাদের? রিশান এবার মেঘার মাথা থেকে হাত সরিয়ে নিলেন। মেঘার দুগালে হাত রেখে কপালে চুমু খেলেন। তার আকস্মিক কাণ্ডে মেঘা তো হতবাক। এরপর বললেন, তবে এতটুকু জানি, আমার মেঘ পরীকে আমার কাছ থেকে নেওয়া অসম্ভব। আমি বেঁচে থাকতে আমার মেঘ পরী কিছু হবে না, আর আমি হতেও দিব না। সে যেই হোক আমার হাতে পড়বেই। আমার কলিজায় হাত দিয়েছে, এত সহজে কি তাদের আমি ছেড়ে দেব? এখন চুপচাপ বিশ্রাম নে, কোনো চিন্তা করবি না, আর একটা কথাও না। রিশানের কথা শুনে মেঘা হা হয়ে গেল। রিশান ভাইয়া কি মেঘাকে সত্যি ভালোবাসেন? মেঘা তো তাকে ভালোবেসে ফেলেছে। রিশান ভাইয়াকে ছাড়া মেঘার থাকা অসম্ভব, এটা খুব ভালো করে বুঝতে পারছে সে। ওরা দুজনেই নীরব, কেউ কোনো কথা বলছে না।
হঠাৎ সে মেঘার হাতটা ধরল, এরপর বলল, মেঘপরি, মেঘা বলল, হুম। আমি আমার দায়িত্ব পালন করতে পারলাম না। হঠাৎ রিশান ভাইয়ার এ কথা মেঘার বোধগম্য হলো না। কি বলতে চাচ্ছে উনি? মানে ভাইয়া কি বলছো? আমি তোকে রক্ষা করতে পারলাম না। আমি তো মনিকে কথা দিয়েছিলাম তোর উপর কারো আঁচড়ও পড়তে দিব না, কিন্তু আমি আমার কথা রাখতে পারলাম না। আমার জন্য তোর সাথে এমন হলো। আমি যদি আরো কেয়ারফুল হতাম তাহলে কখনোই তোর সাথে এমন হতো না রে। মেঘা মনে মনে ভাবলো, ভাইয়া কি বলছে এগুলো? দায়িত্ব? ভাইয়া তার দায়িত্ববোধ থেকে করছে এগুলো। তবে কি আমার ধারণা মিথ্যা? ভাইয়া আমাকে ভালোবাসে না, আমি তার দায়িত্ববোধ। মেঘা হাসপাতাল থেকে এসেছে 1 সপ্তাহ হয়ে গেছে। এখন সে পুরোপুরি সুস্থ। রিশান ভাইয়া পুরোটা সময় মেঘার সাথে ছিল। এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেননি মেঘাকে। প্রতিটা ক্ষণে তার সাথে ছিলেন। বাড়িতে সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। মেঘার একা কোথাও যাওয়া তো একেবারে নিষেধ। রিশান ভাইয়া স্পষ্ট বলে দিয়েছেন, বাড়ি থেকে বের হলে পা ভেঙে দেবেন। ভাইয়ার প্রতিটা কাজেই মেঘাকে অবাক করে। রিশান ভাইয়া মেঘার প্রতি অনেক বেশি কেয়ারফুল হয়ে গেছেন। সামনে ভাইয়ার ফাইনাল পরীক্ষা, কিন্তু তাতে তার কোনো মনোযোগ নেই। মেঘাকে নিয়েই ব্যস্ত তিনি। তার প্রতি এত ব্যস্ত কেন উনি? এটা ভালোবাসা নাকি তার সেই দায়িত্ববোধ? না, মেঘার আর ভালো লাগছে না। আজ রিশান ভাইয়াকে উত্তর দিতেই হবে। তিনি কি মেঘাকে ভালোবাসেন? রিশান ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি। সত্যি আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। আমি তোমাকে ভালোবাসি রিশান ভাইয়া। তুমি আমায় ভালোবাসো? ধুর, হচ্ছে না। কখন থেকে ট্রাই করছি, বাট একটা বারেও হচ্ছে না। ভাইয়াকে আজ বলেই দিব। এই বলে ভাইয়ার ঘরের সামনে ঘুরঘুর করছে মেঘা। ভাইয়া কি ঘরে আছেন? আস্তে আস্তে সামনে এগিয়ে ভেতরে উকি দিয়ে দেখছে, কিন্তু তাকে দেখতে পাচ্ছে না। হঠাৎ নিজের কোমরে কারো স্পর্শ টের পেয়ে পেছন ফিরে তাকালো, দেখে রিশান। কি দেখছি রে? কাকে খুঁজছিস? মেঘা যেন কথা বলতে পারছে না। ভাইয়া মেঘার একদম নিকটে ওরে কোমর হাত রেখে দাঁড়িয়ে আছেন। মেঘার উত্তর না পেয়ে তিনি বললেন, কিরে বলছিস না? মেঘা তো জমে বরফ। রিশান ভাইয়া মিটিমিটি হাসছে। মেঘার কানের কাছে ফিসফিসিয়ে বলল, কিরে কিছু তো বল, কি বলতে চাইছিলি জানো? আবার বলতো। তবে কি রিশান ভাইয়া মেঘার কথাগুলো শুনছিলেন? মেঘা বিস্ফোরিত নয়নে চেয়ে আছে তার পানে। রিশান তা দেখে হাসছে। মেঘা কিছু বলতে নিবে এর আগেই শুনতে পেল, রিশান, হোয়াট আর ইউ ডুইং? কারো শব্দ পেতেই ভাইয়া মেঘার থেকে দূরে দাঁড়ালেন। তিনি নিজেকে সংযত করে নিলেন। মেঘা সামনে তাকিয়ে দেখল তাহিয়া আপু, রিশানের চাচাতো বোন উনি। রিশানের থেকে বয়সে 2 বছরের বড়। আপু তার হাজবেন্ড আর ছোট মেয়ে তানহার সাথে লন্ডন থাকেন। আপু এভাবে দেখছেন মেঘাকে, লজ্জায় মেঘার নাক কাটা যাচ্ছে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো, কিছু বলতেই পারছে না। রিশান পাশেই দাঁড়িয়ে আছে। ভাইয়া বললেন, আপু তো তুই কখন এলি? বিডিতে আসলি কবে? তুই তোতলাচ্ছিস কেন? ব্যাপার কি? মেঘা তো লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে। কি ভাবছে তাহিয়া আপু? আমি তোতলাবো কেন? কি আবার ব্যাপার? আচ্ছা তাই নাকি? যা, তোকেই বিশ্বাস করলাম। তা কি করছিলি? এর মানে কিছুই না, এই তো এভাবেই। কে? আর বলা লাগবে না, আমি কচি খুকি না, বুঝলি? বাদ দে তো, কখন এলি? ভাইয়া, তানহা, চাচা চাচি ওনারা কোথায়? বলছি সবাই নিচে আছে। এই তো গতকাল এলাম, এসেই শুনলাম মেঘা নাকি অসুস্থ, তাই আজই চলে এলাম। তো মেঘার ট্রিটমেন্ট করছিলি নাকি এখানে? আপুর কথা শুনে মেঘা তো লজ্জায় মরে যাচ্ছে। উনি মেঘাকে লজ্জা দেওয়ার জন্য হয়তো এগুলো বলছে। রিশান ভাইয়া বারবার মাথা চুলকাচ্ছে, আর আপু মিটিমিটি হাসছে। এটা কি ট্রিটমেন্ট জানতে পারি? আপু আমি আসি, তোরা কথা বল। বলে রিশান ভাইয়া চলে গেলেন। মেঘা হা করে তাকিয়ে থাকলো। আপু এবার মেঘার কাছে এগিয়ে এলেন, বলল, নয়া নয়া পিড়ি, তাই না ভাবে? মেঘা কি বলবে ভেবে পাচ্ছে না। মেঘা এতটুকু খুব ভালো করে জানে এখন আপুর থেকে আমার রক্ষা নেই। আপু হঠাৎ হেসে দিয়ে বললেন, থাক, আর লজ্জা পেতে হবে না, শুধু বলো কবে থেকে? কি আপু? এই যে কবে থেকে প্রেমালাপ শুরু। বলো বলো। আপু তেমন কিছু না। তাই নাকি? আপু হেসে দিয়ে বললেন, তা শরীর কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এখন তুমি? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ করে তানহা এসে মেঘার কোলে বসে পড়ল। তার পেছন পেছন রিশান ভাইয়াও এসেছেন।
তানহা এসে মেঘার কোলে বসেই মেঘার গলা জড়িয়ে ধরল। ভাইয়া এসে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন, সাথে তাহিয়া আপু। বাবা, আমি এতক্ষণ ধরে খুঁজলাম, আমার কাছে আসলে না যে? বলে আমার মেঘা আতি কাতে এসেছি, তোমার কাতে বলে দেবো। বলেই তানহা মেঘাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মেঘা ওকে জড়িয়ে ধরল। বেচারা রিশান ভাইয়া ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইলেন। কি হলো বুঝতে পারলেন না। তাহিয়া আপু বললেন, এখন আর তোমার আন্টি নেই, এখন থেকে তুমি মামনি বলে ডাকবে, কেমন? বলেই তানহা হাততালি দিতে থাকলো। মেঘা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রিশান ভাইয়া মুচকি হাসছে। আপু তো মেঘার অবস্থা দেখে হো হো করে হেসেই দিয়েছেন। রিশান ভাইয়া মেঘার দিকে তাকিয়ে তাকিয়ে মিটিমিটি হাসছে। তা দেখে তো মেঘার গা জ্বলে যাচ্ছে। আপুও হাসছেন। মেঘা চুপ করে বসে থাকলো। সন্ধ্যা হয়ে গেছে। পশ্চিম আকাশে সূর্যটা ঢলে পড়েছে। আকাশের কোণে স্পষ্ট লালিমা দেখা যাচ্ছে। গোধূলি বেলায় এক অন্যরকম আলোড়ন সৃষ্টি করেছে। মেঘা তানহা গার্ডেনে বসে আছে। তানহা মেঘার সাথে একটা দুটা কথা বলছে। ভারী মিষ্টি মেয়ে তানহা। বয়স এখন মাত্র 4, কিন্তু 4 বছর হলেও বেশ বুদ্ধিমতী সে। কথা বলার আগেই উত্তর তার কাছে রেডি থাকে। তানহা স্কুলে ভর্তি হয়েছে? মামনি। মামুনি বলছো যে? মা তো বললো তাই বলতে। ওর কথা শুনে মেঘা তো অবাক। সে মুচকি হাসলো, কিন্তু কারো কণ্ঠে থমকে গেল। তানহা, কি করছো মামুনির সাথে? ফাহাদ, তাহিয়ার হাজবেন্ড। কি বললেন ভাইয়া? কেন, তুই শুনতে পাসনি? কানে কালা হলি কবে? কোথা থেকে হুট করে এসে রিশান ভাইয়া উক্ত বাণী মেঘার উদ্দেশ্যে উচ্চারণ করলেন। এরপর মেঘার সামনে এসে কিঞ্চিত ভ্রুকুচকে নিজের বুক হাত গুজে দাঁড়িয়ে পড়লেন। মেঘা কি বলবে বুঝতে পারছে না। এরা আজ হঠাৎ এমন কেন করছে? ফাহাদ ভাইয়া হেসে বললেন, শালাবাবু, এমন করতে নেই। বেশি হার্ড হলে কেঁদেই দিবে, পরে কিন্তু তোমারই লস, কপাল তোমারই পড়বে। মেঘা কিছু বুঝতে পারছে না এরা আসলে কি বলতে চাচ্ছে। তোমরা কি বলছো আমাকে একটু বলবে প্লিজ? আমি কিছু বুঝতে পারছি না। এবার রিশান ভাইয়া মেঘার সন্নিকটে এসে বললেন, তুই কি বড় হসনি মেঘা? বয়স তো কম হলো না, এরপরও কথায় কথায় বুঝিস না করিস কেন? গাথি একটা। মেঘাও কিছু না বলে মুখ ফুলিয়ে তানহাকে কোলে নিয়ে চলে আসলো। রিশান ভাইয়া মুখটা মলিন করে মেঘার দিকে চেয়ে আছেন। ফাহাদ ভাইয়া হাসছেন, বলল, শালাবাবু, আগেই বলেছিলাম বেশি কঠিন হয়েও না, তাহলে তোমারই লস। দেখলে তো, এখন কথাও বলবে না। কেন? আস্তে আস্তে বুঝবে। আমি আবার 5 বছরে সব বুঝে গেছি, তাই একটু এক্সপিরিয়েন্স তো আছে আর কি। মেঘপুরি, তুই যখন রাগ করিস তোর মুখটা লাল টমেটোর মতো ফুলে যায়, একদম বাচ্চাদের মতো লাগে তোকে। ও কি বলছি আমি, তুই একটা বাচ্চাই, আমার ছোট্ট মেঘপুরি। আমার মনে তো তোর নামই লেখা, নিজের অজান্তেই কখন লিখে ফেলেছি কে জানে। মনে মনে রিশান। রুমে এসে মুখ ফুলিয়ে বসে আছে মেঘা। বলছে, ভাইয়া কি আমার সাথে সুন্দর করে কথা বলতে পারে না? আমার সাথে একটু হলেও মিষ্টি করে কথা বলতে পারে না? কি এমন ক্ষতি হয় আমার সাথে সুন্দর করে কথা বলতে? সে কি বোঝে না আমাকে? আস্ত শয়তানের হাড্ডি একটা। কি মনে করে নিজেকে সে? আর কথা বলবো না তার সাথে। ঝাড়ি ছাড়া তো আমার সাথে কথাই বলতে পারে না। খুব রাগ হচ্ছে মেঘার তার উপর। ব্যালকনিতে গিয়ে চারপাশটা দেখতে লাগলো। যখনই মন খারাপ হয় তখনই নিস্তব্ধ প্রকৃতির অপার সৌন্দর্য নীরবে অনুভব করে সে। মন তখন নিজে নিজেই ভালো হয়ে ওঠে। মেঘা বাহিরে তাকিয়ে আছে, সেই মুহূর্তে নিজের কাছে আরেক সত্তা আবিষ্কার করলো। মেঘার একদম সাথে মিশে দাঁড়িয়ে আছে। তাকে চিনতে মেঘার আর কষ্ট হলো না, চুপ করে দাঁড়িয়ে থাকলো। আজ যাই হোক, একটা শান্তি তো দিবে। আজ একটু কথা বলবে তো তার সাথে। সে যাই করুক, দেখুক কেমন লাগে। মেঘা, অনেক রেগে আছিস? মেঘা নিশ্চুপ। বেশি বলে ফেলেছি, সরি, আই এম রিয়েলি সরি। আদুরে গলায় মেঘা নিশ্চুপ। কথা বল না। নিশ্চুপ। কথা বলবি না? এমন চুপ করে আছিস যে? নিশ্চুপ। হঠাৎ করে ভাইয়া মেঘাকে কোলে তুলে নিলেন। মেঘা তো আকাশ থেকে পড়ল। ভাইয়া মেঘাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মেঘা আর চুপ থাকতে পারল না। ভাইয়া ছাড়ো, সবাই দেখবে। দেখুক না, আর এমনিতেও আর মাত্র কয়েকটা দিনই আছে, এরপর তো আর কোনো বাধা নেই। মানে কি বলছো তুমি? ভাইয়া প্লিজ ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ? কেউ দেখবে তো। বলেই মেঘা লাফালাফি করে শুরু করে দিল।
ভাইয়া এবার থেমে গেলেন, আমার ধমক দিয়ে বললেন, মেঘা, যদি আর লাফালাফি করিস একদম কুল থেকে ফেলে দেব। মেঘা লাফালাফি বন্ধ করে দিল। ভাইয়া মেঘাকে ছাদে নিয়ে গেলেন। ছাদে নিয়ে মেঘাকে কোল থেকে নামিয়ে দিলেন। মেঘা তো অবাক হয়ে সামনে তাকিয়ে আছে, ভাবছে এটা কি রিশান ভাইয়া? এগুলো কি সত্যি ভাইয়ার কাজ? ছাদটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারদিকে বিভিন্ন ফুলের গাছ, ফুলের সুবাসে ভরে উঠেছে চারপাশ। সামনে দাঁড়িয়ে আছে মেঘার চাচা, চাচি, লিসা, আবিদ ভাইয়া, ছোট মা, ফুফা, ফাহাদ ভাইয়া, তাহিয়া আপু, রিশান ভাইয়া, চাচা চাচি সহ চেনা অচেনা অনেকে। সকালে একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে মেঘা। মেঘা হা করে তাকিয়ে থাকলো। আজকে মেঘার জন্মদিন, আর মেঘা নিজেই ভুলে গেছে। মেঘা ঠোঁট উল্টে রিশান ভাইয়ার দিকে তাকিয়ে থাকলো। ভাইয়া হেসে মেঘার নাক টেনে দিয়ে বললেন, হ্যাপি বার্থডে মেঘপুরি, এবার কেকটা কাট। মেঘা বেশ অবাক হচ্ছে। রিশান এসব কখন করলো? এত অ্যারেঞ্জমেন্ট কখন করলো? রুহিও এসেছে এখানে। কিরে, কেমন আছিস? তুই কখন এলি? তোকে কেন বলবো? মেঘা রুহির দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই ও গেল গোলে। এভাবে তাকাচ্ছিস কেন? বিকেলে এসেছি, তুই তখন গার্ডেনে ছিলি। রিশান ভাই স্পষ্ট বলে দিয়েছেন যাতে তুই কিছু না জানিস। তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। মেঘা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ভাইয়া আসলেই পাগল। কেমন আছিস আপু? লিসা, আমি ভালো আছি, তুই? এই তো ভালো। তা কেমন কাটছে দিন? ভালোই তো। এভাবে বলছিস কেন? কি হয়েছে? কিচ্ছু না ভাবি। ভাবি ভাবি বলছিস কেন? ওহ সরি, ভুলে। লিসা এবার মেঘাকে এড়িয়ে রুহির সাথে গল্প করতে বসে গেল। কিন্তু মেঘার মাথায় তো একটা কথাই ঘুরপাক খাচ্ছে। কি বলতে চেয়েছিল ও? মেঘা এক কোণে একটা চেয়ারে বসে আছে। মেঘার চোখ দুটো রিশান ভাইয়াকে খুঁজছে। হঠাৎ কোথায় হারিয়ে গেলেন তিনি। দেখতে পেল তিনি ছাদের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছেন। মেঘার দিকেই দৃষ্টি নিবদ্ধ। মেঘা মনমরা হয়ে বসে আছে। মেঘার দিকে তাকিয়ে কিঞ্চিত ভ্রু কুঁচকে সে এসে মেঘার পাশে বসে বলল, কি হয়েছে, মন খারাপ কেন? কিছু না। দেখ, ভালো করে বলছি, বলে দে। ভাইয়া, তোমরা কি আমার কাছ থেকে কিছু লুকাতে চাচ্ছ? ভাইয়া মেঘার দিকে চেয়ে আছেন। হঠাৎ এই প্রশ্নের জন্য হয়তো উনি মোটেও প্রস্তুত ছিলেন না। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি বললেন, হ্যাঁ, একটা কথা তোকে বলা হয়নি, আর এখন আমি বলতে চাচ্ছি না, সময় হলেই জানতে পারবি। এসব নিয়ে মাথা ঘামাস না এখন। কি কথা ভাইয়া? ভাইয়া হেসে বললেন, সেটা সময় আসলেই বুঝতে পারবি। আজ অনেকদিন পর ভার্সিটিতে আসলো মেঘা। এই ঘটনার পর আজ প্রথম। ক্যাম্পাসে পা রাখতেই নেহা দৌড়ে আসলো। এসে রিশানকে জড়িয়ে ধরে নাটক শুরু করে দিল। রিশানের সাথে আঠার মতো লেগে আছে এই মেয়েটা। একেবারে অসহ্য একটা মেয়ে। এই মেয়ের মতো নির্লজ্জ দুটি দেখেনি মেঘা। আই মিস ইউ বেবি। কোথায় ছিলে তুমি? এতদিন কেন আসোনি? জানো, তোমার জন্য আমি তো পাগল হয়ে গিয়েছিলাম। একটা কলও রিসিভ করো না, কেন এমন করছো তুমি? মেঘা তার ন্যাকাময় সইতেই পারছে না। রিশানের দিকে তাকালো। তিনিও হয়তো এই ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। মেঘা রাগে গজগজ করতে করতে ক্লাসরুমের দিকে পা বাড়ালো। পেছন থেকে রিশান ডাকছে, মেঘা শোন। এদিকে মেঘা তার ন্যাকামিয়া সইছে না, রিশানের দিকে তাকালো। তিনিও হয়তো এই ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। মেঘা রাগে গজগজ করতে করতে ক্লাসরুমের দিকে পা বাড়ালো। পিছন থেকে রিশান ডাকছে, মেঘা শোন। ভাইয়ার কথার কোনো পাত্তা না দিয়ে ক্লাসের দিকে চলে গেল মেঘা। ভাইয়া অনেকবার ডেকেছে। মেঘা পেছন ফিরে একবারও তাকায়নি। মনে মনে অভিমানের পাহাড় গড়ছে। সে কি আমায় বুঝে না? আমার অনুভূতিগুলো যে বদলে গেছে, আমার পথ চলা যে তাকে ঘিরে, এটা কি একটুও বুঝে না সে? আমি যে তাকে ছাড়া আর থাকতে পারবো না। তাহলে এমন কেন? পেছন থেকে বারবার মেঘাকে ডেকেই চলেছে রিশান, কিন্তু মেঘা কি তা কানে নেয়? সে মুখ ফুলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রিশান খুব ভালো করে বুঝতে পারছে তার মেঘপরি তার উপর রেগে গেছে। তার মেঘপরি কি তাকে ভালোবাসা শুরু করে দিল? ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। মেঘার পিছু পিছু যেতে নিল সে, কিন্তু হঠাৎ তার ফোনটা বেজে উঠল। সে থমকে দাঁড়ালো। আননোন নাম্বার থেকে ফোন এসেছে। হ্যালো, কে বলছেন? আমাকে চিনবা না বাবা, আমি ইকরাম চাচা কইতাছি। জি বলুন, কার কাছে ফোন করেছেন? অনেক কিছু কর আছে বাবা, মেঘামার কিন্তু সামনে অনেক বিপদ। কি বলছেন আপনি? কে আপনি? আমি মেঘাগো বাড়ির পুরান চাকর। মেঘাগো বাড়িতে কাজ করতাম, কিন্তু সাহেব মারা যাওয়ার পর
ওন থেকে আয়া পড়ছিলাম। আপনি এখন কোথায়? আমি এখন আছি মেঘা গো বাড়ি থেকে একটু পিছনে। আচ্ছা আমি আসি। মেঘার বিপদ কি বলেছে সে? মেঘা ক্লাসে এসে বসলো। একদমই ভালো লাগছে না তার। হঠাৎ রুহি কোথা থেকে এসে মেঘার পাশে বসে পড়লো। কি রে, কি হয়েছে? না কিছু না। মন খারাপ? হুম। কেন? রুহি, আমি রিশান ভাইয়াকে ভালোবাসি। মেঘা কিছু না ভেবে একদমে বলে দিল কথাটা। রুহি মেঘার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। বলল, তুই রিশান ভাইয়াকে ভালোবাসিস? আর কি বললি না তো? ভাইয়া জানে? জানি না, আমি তাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমি তাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু 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 কি? ভাইয়া কি আমাকে ভালোবাসে? রুহি মেঘার মুখ ওর দিকে ফিরিয়ে দিয়ে বলল, মেঘাকে ভালোবাসবে না, এটা ইম্পসিবল। তোর মতো একটা মিষ্টি মেয়েকে কেউ কখনো পছন্দ না করে থাকতে পারে? দেখবি ভাইয়াও তোকে ভালোবাসে। আর জানিস, যখন তোকে পাওয়া যাচ্ছিল না, ভাইয়া তো পাগল হয়ে গিয়েছিল। আই থিঙ্ক ভাইয়া তোকে আগে থেকেই ভালোবাসে। রুহির কথা শুনে মেঘা ভাবনার জগতে ডুবে গেল। রিশান ভাইয়া কি মেঘাকে ভালোবাসে? ক্লাস শেষ, বাড়ি ফেরার সময় হয়ে এসেছে, কিন্তু রিশান ভাইয়াকে মেঘা দেখছে না। তিনি কোথায়? ভার্সিটিতে নেই। ভাইয়া খুঁজে খুঁজে ক্লান্ত। পুরো ভার্সিটিতে দেখেছে, কিন্তু ভাইয়া নেই। মেঘা মন খারাপ করে একাই বাসায় ফিরে আসলো। বাসায় আসতে খেয়াল হলো মেঘার ছোট মায়ের মলিন মুখটা। ছোট মা মুখ মলিন করে রেখেছেন। কি হয়েছে ওনার? বাড়িতে প্রবেশ করে দেখতে পেলেও নীরব ভাইয়া সাথে তার বাবা মা সবাই সোফায় বসে আছেন। ফুফা তাদের সাথে টুকিটাকি কথা বলছেন। ছোট মা, ওনারা কেন এসেছেন? মেঘার ছোট মা হালকা বা হাসার ভান করে বললেন, তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। নীরব নাকি তোকে ভালোবাসে। কি? আমার বিয়ে? নীরব ভাইয়া আমাকে ভালোবাসে? হ্যাঁ মা। বলে মেঘার ছোট মা চলে গেলেন। মেঘা কি করবে বুঝতে পারছে না। মেঘা তো রিশানকে ভালোবাসে, সে তো রিশানকে চায়। ভাইয়া, রিশান ভাইয়া কোথায়? সে কি জানে না এগুলো কি হচ্ছে? মেঘা দৌড়ে রিশান ভাইয়ার ঘরে চলে গেল। রিশান ভাইয়া কিছু বলবে না এদের? এরা কেন এসেছে? মেঘা ঘরে যেয়েই বলতে শুরু করলো, ভাইয়া, ওরা কেন এসেছে? ওদের চলে যেতে বলো। কিন্তু রিশান ভাইয়া তার ঘরে নেই। কোথায় উনি? এখন কি হবে? মেঘা বেলকনিতে খুঁজতে গেল, তিনি সেখানেও নেই। তবে কি রিশান ভাইয়া বাড়িতে নেই? শুনতে পাচ্ছি নিচ থেকেই মেঘার ছোট মা ডাকছে, মেঘা মা, এদিকে আয় তো। এখন কি করবে মেঘা? রিশান ভাইয়া ঘর থেকে বেরিয়ে আসতে নিবে, তখনই চোখে পড়ল সেদিন সেই খয়েরি রঙের ডায়েরিটা বিছানার এক কোণে পড়ে আছে। ডায়েরিটা থেকে বেশ কৌতূহলী হয়ে উঠল মেঘা। ডায়েরিটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে সেটা খুলল। প্রথম পাতা একদমই খালি। পরের পাতায় রিশান ভাইয়ার নাম, ঠিকানা আর তার পছন্দের সম্পর্কে লেখা। এরপর পাতা খুলতে মেঘার চোখ কপালে উঠে গেল, হাত পা জমে হিম হয়ে গেল। কারণ পাতা খুলতে চোখের সামনে ভেসে উঠল মেঘার ছবি। মেঘার সেই ছোট্টবেলার ছবি, খুব যত্ন করে রেখে দেওয়া হয়েছে। ফ্রিজটা উল্টে পরের পাতায় ভেসে উঠল বড় বড় করে লেখা মেঘ পড়ি। মেঘা হা হয়ে গেল। ভাইয়ার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে পড়ল। ডায়েরির পাতায় মুখ ডুবিয়ে দিল। মেঘ পড়ি, তোকে আমি বোন বলতে পারবো না। লিজা, তাহিয়া, হিমা, ওদের সাথে তোকে মেলাতে পারবো না। কেন জানি ওদের আসনে বসাতে পারবো না তোকে। তুই আমার বউ, আমার একমাত্র বউ। তোকে বউ কেন বলছি তা আমার অজানা। এতটুকু জানি তুই শুধু আমার। কয়েক পাতা উল্টে মেঘা দেখতে পেল, মেঘ পড়ি, তুই কি জানিস তোকে কতটা ভালোবাসি? তোমাদের কতটা বিফোর আমি। আমার থেকেও বেশি চাই তোকে। ইস, আস্তে আস্তে তো তুই বড় হয়ে যাচ্ছিস, কত সুন্দর হয়েছিস তুই। মনে হয় একদম বুকের ভেতর লুকিয়ে রাখি। আমার মেঘ পড়ি তুই, শুধু আমার। ইস, কবে যে আমার হবি। মেঘা যত পড়ছে ততই অবাক হচ্ছে। এগুলো ভাইয়া লিখেছে? সত্যি তো ভাইয়ার লেখা। বুকের ভেতর এলো পাথারি ঢেউ বইছে। এগুলো মেঘার আশার বাহিরে ছিল। আমার মেঘ পড়িটা তো বড় হয়ে যাচ্ছে। দেখতে দেখতে কতটা বছর কেটে গেল। আমার মেঘ পড়ি এখন বড় হচ্ছে। আমার মেঘ পড়ি কবে আমার হবে? কবে আমাকে ভালোবাসবে? কবে আমার হবি তুই? রিশান ভাই এগুলো কেন লিখেছে? ভাইয়ার কি মাথা পাগল হয়ে গেছে? মেঘা আরও আগ্রহ নিয়ে পরের পৃষ্ঠা দেখল। মেঘ পড়ি, আজ অনেক কেঁদেছিস। কাঁদবি বা না কেন? মামা মামি তোকে ছেড়ে চলে গেছে আজ। কিভাবে কি হলো বুঝতে পারলাম না।
অনেক কষ্ট হচ্ছে রে, তোর কান্না সহ্য হচ্ছে না, প্লিজ আর কাঁদিস না। পরের পাতা উল্টিয়ে দেখলো মেঘপরি, ছোট মামাকে অনেক কষ্টে রাজি করালাম রে। আজ থেকে তুই আমাদের সাথেই থাকবি, প্রতিদিন দেখবো তোকে, প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে থাকবি তুই। আমার মেঘপরি আমার কাছে থাকবে, আমার বুকের মাঝে। মেঘপরি, ঘুমালে এত কিউট লাগে তোকে, এত মায়াবী কেন তুই? জানিস আজকে একটা মিস্টেক হয়ে গেছে রে, আমি চাইনি তারপরও হয়ে গেছে। রাতে তোকে দেখতে গিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলি। আমি না আমার পরিটার থেকে নিজেকে দূরে রাখতে পারিনি, তোর গালে চুমু খেয়ে বসেছি। সরি রে, বিয়ের আগে এসব করতে চাইনি, কিন্তু সরি মেঘপরি। মেঘার চোখ বড় বড় হয়ে গেছে। কি লিখেছে এগুলো ভাইয়া? লজ্জায় লাল হয়ে যাচ্ছে বারবার। পরের পাতা উল্টে দেখতে পেল বড় হচ্ছিস তুই, এখন নিজের ভালো মন্দ বুঝবি না, উঠন্ত বয়স তোর। শোন, নিজের মনের ইচ্ছাকে কখনো প্রাধান্য দিবি না। এর পরের পৃষ্ঠা দেখলো মেঘপরি, তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস, কিন্তু ছিচকাদুনে স্বভাবটা আর গেল না, সেই ছোট্টই রয়ে গেলি। কলেজে পড়ছিস, কিন্তু আমাকে কি একটা বারও বুঝতে পারিসনি? আমি কি এতটাই অযোগ্য? আমার অনুভূতিগুলো কেন বুঝিস না? এগুলো তো সব তোকেই ঘিরে। এর কয়েক পৃষ্ঠা উল্টিয়ে দেখতে পেল মেঘা আরও কয়েক পাতা উল্টিয়ে দেখলো মেঘপরি, আজ নেহা আমাকে প্রপোজ করেছে, কি করব বলতো? আমি তো তোকে ভালোবাসি। ও বলেছে ও আমাকে না পেরে নাকি আত্মহত্যা করবে। এখন কি করব আমি? উফ, নেহার টর্চার আর ভালো লাগে না। ইমোশনালি ব্ল্যাকমেল করে ও। যতই দূরে সরে থাকি মেয়েটা ততই কাছে গেছে। ডায়েরির প্রতিটা পাতায় লিখিত শব্দগুলো মেঘার মনে শিহরণ জাগিয়ে দিচ্ছে। আজ তুই ভার্সিটিতে যাবি, বাবাকে বলে আমার ভার্সিটিতেই তোর ভর্তির ব্যবস্থা করলাম। এখন বাসায়, ভার্সিটিতে, সব জায়গায় আমার চোখের সামনে থাকবি তুই। অনেক ভালোবাসি রে মেঘপরি। মেঘপরি, আমাকে এত ভয় পাস কেন রে তুই? তুই কি বুঝিস না তোকে ভালোবাসি? তোকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসি, তোকে ছাড়া আমি শূন্য। তোর নামেই শুরু হতে চাই আমি, তোর নামেই শুরু হোক আমার প্রতিটি দিন। আমি যে তোকে ভালোবাসি তুই কবে বুঝবি? তোর নামেই শুরু আমি, তোকে ছাড়া থাকাটা আমার সম্ভব না রে। আজ মাকে তোর কথা বলে দিয়েছি, জানিস মাও খুশি হয়েছেন। এখন আর কি বল, তোকে নিজের করে পাবো তো? মা বলেছে ছোট মামার সাথে কথা বলবে। উফ, আমার যে আর সইছে না। কবে আমার হবি? আমার আকাশে, আমার দুনিয়ায় শুধু তুই। ছোট মামার সাথে কথা বলা শেষ, তিনি কোনো দ্বিমত পোষণ করেননি, সবাই খুশি হয়েছে। তুই আমার, এখন শুধু তোকে বলার পালা। তোকে ভালোবাসি মেঘপুরি। বাচ্চা আমি কি আর কোনোদিন যাবে না তোর? এত বড় হয়ে গেলি, এরপরেও বাচ্চাদের মতো কেন করিস? রাগলে তোর মুখটা না টমেটোর মতো ফুলে ওঠে, তখন কিন্তু বেশ লাগে। কেন আমাকে বুঝিস না? আমি শুধু তোকে বকি, কিন্তু কেন বুঝিস না তোকে আমি তোর ভালোর জন্যই বকি। আমার সব কিছু তো তোকে ঘিরেই, তোর নামেই শুরু হতে চাই আমি। জানি না আমার এই অপেক্ষার প্রহর শেষ হবে কি না, পাবো কি তোকে? জানিস আজ কি মনে হচ্ছে? আমাকে কখনো তুই বুঝবি না। আমার অনুভূতিগুলো এই ডায়েরির পাতায় সবার চোখের আড়ালেই রয়ে যাবে, কখনো এগুলো প্রকাশ করতে পারবো না। তোকে ঘিরে রাখা অনুভূতিগুলো স্মৃতির পাতায় রয়ে যাবে। তোকে ঘিরে সেই স্বপ্নগুলো হয়তো আর পূরণ করতে পারবো না রে, কিন্তু আমি চাই তুই ভালো থাক। ভালোবাসি রে মেঘপরি, তোর ভালোবাসার অপেক্ষায় থাকবো সারা জীবন। রিশান ভাই মেঘাকে এত ভালোবাসে? মানুষটাকে মেঘা কখনো বুঝলো না। মেঘা থেকে একটা বারও বোঝার চেষ্টা করলো না। নিজেকে আজ অসহায় মনে হচ্ছে। হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। দরজা খুলে দৌড়ে মেঘার ছোট মায়ের কাছে চলে গেল সে। তার ছোট মাকে জড়িয়ে কান্না শুরু করে দিল। অনেক কষ্ট দিয়েছে মেঘা তাকে, আর সে মেঘাকে নীরবে ভালোবেসে গেছে। তো মিস্টার মোহিত, এখন আপনি কি করবেন? এতদিন ধরে তো অনেক খেলেছেন, প্রচুর প্রেশার দিয়েছেন, এখানে ওখানে সব জায়গায় ঘুরিয়েছেন। আপনাকে পাগলের মতো খুঁজেছি, আমাকে পাগল করে দিয়েছেন আপনি। আমার মেঘপরীকে কষ্ট দিয়েছেন, ওর শরীর থেকে রক্ত ছড়িয়েছেন। এখন আপনাকে কি করব বলুন তো? এদিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ব্যক্তিটাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল রিশান। সামনের ব্যক্তিটির কণ্ঠস্বর থেকে স্পষ্ট কাতর ধ্বনি শোনা যাচ্ছে। ব্যথায় বারবার কুঁকড়ে উঠছে সে। আর উঠবেই বা না কেন? রাগের বশে ইচ্ছা মতো তাকে উত্তম মাধ্যম দিয়েছে রিশান। মাথা ফেটে রক্ত ঝরছে তার, অর্ধমৃত অবস্থা সে।
আস্তে আস্তে বলল, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ভুল হয়ে গেছে, মাফ করে দিব? এসব আগে ভাবিসনি? এই ইহনাফ আফসান যে ভয়ঙ্কর হতে পারে তুই জানিস? তুই আমার মেঘপরীকে কষ্ট দিয়েছিস, তুই আমার কলিজায় হাত দিয়েছিস, তোকে আমি ছেড়ে দেব? কিভাবে ভাবলি? আমার হাত থেকে তোর কোনো রক্ষা নেই। কেন করলি এমন বল? রাগে গর্জে উঠল রিশান। কেন ওর সাথে এমন করলি বল? কি ক্ষতি করেছিল ও তোর? কি শত্রুতা ওর সাথে? বলে লোকটির গলা চেপে ধরল রিশান। লোকটি কাতর স্বরে বলল, বলছি বল। আমি মেঘার বাবার অফিসে কাজ করতাম। প্রথমে ছোটখাটো একটা পদে চাকরি পাই, কিন্তু আমার কাজ আর আমার সততা দেখে আমার প্রমোশন হতে থাকে। আস্তে আস্তে কোম্পানির খুব ঘনিষ্ঠ হয়ে উঠি আমি। কোম্পানির অনেক দায়িত্ব আমাকে দেওয়া হয়। আমি আমার মতো দায়িত্ব পালন করছিলাম, কিন্তু হঠাৎই লোভ নামক জিনিসটা আমার উপর ভর করে। আস্তে আস্তে এই প্রপার্টির মালিক হওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমার মধ্যে জন্মাতে থাকে। এই বিশাল সম্পত্তি আমি একা ভোগ করতে চেয়েছিলাম, কিন্তু সব তো ছিল ওই মেঘার বাপের হাতে। আমাকে বিশ্বাস করলেও কখনো আমার উপর কোম্পানির ভার ছেড়ে দেননি। আমি লোভে প্রায় অন্ধ হয়ে গেছি। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসে, একদম উড়িয়ে দেই তাদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে। একদম উড়িয়ে দেই তাদের। প্রথম তো ভেবেছিলাম মা বাবা মেয়ের সব শেষ, কিন্তু দেখি না, মেয়ে বেঁচে গেছে, শুধুমাত্র তোর জন্য বেঁচে গেছে। এরপর আর কি করার, ওরে মারার প্ল্যান করতে থাকি, কিন্তু না, আমি সফল হতে পারলাম না। ওর বাবা অনেক আগেই মেঘার নামের সব উইল করে রেখে গেছে। মেঘার 18 বছর পূর্ণ হলে ওকে ওর সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে, আর এর আগের ওর কিছু হলে কোম্পানি ট্রাস্টের হাতে চলে যাবে। এই কথায় আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। নিজেকে কন্ট্রোল করে দিন গুনতে থাকি। অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হয়, কিন্তু আমার সব প্ল্যানে পানি ঢেলে দেস তুই সব সময় মেঘাকে বাঁচিয়ে নেস। এরপর হঠাৎ একদিন সুযোগ হয়, মেঘাকে নিজের আন্ডারে নিয়ে যাই, কিন্তু ওকে তুই বাঁচিয়ে নিস। ওকে মারার প্ল্যান করি আমি, আর সব প্ল্যানে জল ফেলিস তুই। মোহিত আর কিছু বলতে পারল না। এর আগে ওর মুখে এক ঘুষি বসিয়ে দিল রিশান। তার মেঘপরীকে নিয়ে এত বড় ষড়যন্ত্র! হঠাৎ সে অস্থির হয়ে উঠল। মেঘপরীর কথা মনে হতে তার ভেতর উতাল পাতাল ঢেউ বইছে। তার মেঘপরী এখন কোথায়? কাউকে ফোন করে কিছু বলল সে। তার অস্থিরতা বাড়ছে। সে যে তার মেঘপরীর কাছে যেতে চাইছে। কিছুক্ষণ পর পুলিশ সেখানে উপস্থিত। পুলিশের হাতে মোহিতকে দিয়ে বেরিয়ে পড়ল সে। বাড়ি ফিরেই রিশান মেঘাকে খুঁজতে থাকে। কোথায় তার মেঘপরী? সারা বাড়ি খুঁজেও কোথাও তার মেঘপরীকে দেখতে পেল না। অবশেষে মায়ের কাছে গেল। মা বসে বসে কোনো কারোর সাথে কথা বলছিলেন। মা, মেঘা কোথায়? মেঘা তো লিসাদের বাড়ি। লিজাদের বাড়িতে কেন? ওখানে গেছে কেন? বলে রিশান বেরিয়ে পড়ল। পেছন থেকে তার মা তাকে ডেকে বলল, রিশান, এখন তুই আর ওদিকে যাবি না। মেঘা আজ ওখানেই থাকবে। কেন মা? ওকে ছাড়া আমি থাকতে পারবো না যে। আমি যে মেঘাহীনা শূন্য। কাল তোদের বিয়ে। কাল আমি নতুন বউ আনতে যাচ্ছি। মেঘাকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো। রিশান তার মায়ের দিকে বিস্মিত নয়নে তাকিয়ে থাকে। কি বলছে সে? সে কি কানে ঠিক শুনছে? তার মা কি বলছে তাকে? মেঘা কি জানে? তার মেঘপরী তার হবে? কি বলছো তুমি? হ্যাঁ, ঠিক বলেছি। আগামীকাল তোদের বিয়ে। মা, মেঘা? এই নিয়ে তোকে ভাবতে হবে না। রিশানের চোখে মুখে বিশ্বজয়ের উল্লাস প্রকাশ পেল। তার মেঘপরীকে নিজের করে পাবে? তাহলে কি শেষ হবে তার অপেক্ষার প্রহর? মেঘপরি, ভালোবাসি রে, অনেক ভালোবাসি তোকে। তোর শহরে নিজেকে হারাতে চাই, তোর মাঝেই নিজেকে হারাতে চাই, তোর নামেই শুরু হতে চাই। দিবি কি আমায় সেই সুযোগ? তোকে ছাড়া ভালো লাগছে না রে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি চলেই আসলো। আজ সেই দিনটি চলেই আসলো। এক নতুন জীবনের পথে চলা শুরু হবে মেঘা আর রিশানের। রিশানের সাথে পথ চলা শুরু হবে মেঘার। নিজেকে তার রঙে রাঙিয়ে দেবে, নিজেকে তার সঙ্গে বিলীন করে দেবে, নিজেকে তার ভালোবাসার রঙে রাঙিয়ে নেবে। মধুর সাজে সজ্জিত মেঘার হাত রাঙানো মেহেদির রঙে, সাথে কাঁচের চুড়ির সমাহার। সবাই মিলে সাজিয়ে দিচ্ছে মধুর সাজে। বাহ, আজ তো মেঘাকে পরীর মতো লাগছে। একদম ঠিক বলেছ। আর ঈশান ভাইয়া দেখলে তো একদম পাগল হয়ে যাবে।
সত্যি মেঘ পড়ি, আমার না বিশ্বাস হচ্ছে না তুই সত্যি আমার। তার মুখ থেকে একথা শুনে মেঘা তাজ্জব বনে গেল। কি বলছে উনি? মেঘা হা হয়ে তাকিয়ে আছে তার দিকে। তিনি হাসলেন। বউ। তার মুখে বউ ডাক শুনে নিজের মাঝে কেমন যেন ভালো লাগা কাজ করছে মেঘার। হ্যাঁ, আজ মেঘা তার বউ, তার অর্ধাঙ্গিনী, তার পথ চলার সঙ্গী। বউ, অনেক ভালোবাসি রে, তোকে অনেক ভালোবাসি। আমার অনুভূতিগুলো তো তোকে ঘিরেই, তোর নামেই শুরু করতে চাই নতুন পথ চলা। তোকে ঘিরেই শুরু হোক আমার প্রতিটি সকাল, তোর মাঝেই হারিয়ে যেতে চাই আমি। তোকে নিয়ে হোক আমার নতুন পথ চলা। তবে শেষ হবে কি আমার অপেক্ষার প্রহর? আমার হবি কি তুই? দিবি কি সেই সুযোগ? মেঘা আজ তাকে আর কোনো বাধা দিল না। আজ হোক না তার সকল আকাঙ্ক্ষা পূরণ, আজ না হয় পূর্ণতা পাক তার সকল ভালোবাসা। শুরু হোক তাদের নতুন সম্পর্কটা। মেঘা নিজেকে তার রঙে রাঙিয়ে নিক, পূর্ণতা পাক তার ভালোবাসার।